সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। এছাড়া আপনাদেরকে বিভিন্ন পত্র পত্রিকার হেডলাইনগুলো জানিয়ে দেব এখন। টানা চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আজ এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে 10 পয়েন্টের মতো। আমরা প্রথমে দেখে নিব সূচকের অবস্থান কেমন রয়েছে, এর পাশাপাশি আমরা নিউজ পেপার হেডলাইনগুলো দেখে নিব। প্রথমে আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন সূচক 13 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5281 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 205টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, 114টি কোম্পানির দর হারিয়েছে, 73টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া লেনদেনের গতি আজও বেশ ভালো রয়েছে। 262 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা জানি গতকাল 600 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। গতকাল যদি আপনারা দেখেন 607 কোটি টাকা লেনদেন হয়েছিল ঢাকা শেয়ার বাজারে। দিন শেষে গতকাল সূচকের অবস্থান ছিল 5267। গতকাল সহ আজ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টানা চতুর্থ কার্যদিবস শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দর্শক, আপনাদেরকে আরও কিছু তথ্য আজকে জানিয়ে দিচ্ছি। আজকে যদি আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখতে চাই, সেক্টর ওয়াইজ মুভমেন্টে আজও কিন্তু ব্যাংকিং খাতের আধিপত্য রয়েছে। ব্যাংকিং খাতে এখন মোট লেনদেনে 15% লেনদেন হচ্ছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 40 কোটি টাকার উপরে। দ্বিতীয় অবস্থান রয়েছে টেক্সটাইল, 33 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল, 30 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। ইঞ্জিনিয়ারিং রয়েছে চতুর্থ অবস্থানে, 27 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড রয়েছে পঞ্চম অবস্থানে, 26 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দর্শক, যেহেতু ডিএসসির কিছুটা ওয়েবসাইট দিয়ে দিলাম, আজ প্রথমবারের মতো আপনাদেরকে কিছু পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আমরা দেখিয়ে দেব এই স্ক্রিনের মাধ্যমে। আমরা যদি প্রথমে প্রথম আলোর বিজনেস হেডলাইনগুলো দেখি, এর মধ্যে প্রথমে রয়েছে সিঙ্গারের নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু, বিনিয়োগ 900 কোটি টাকা। এছাড়া আরেকটি হেডলাইন হচ্ছে সমস্যাগ্রস্ত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ, সিপিডি সম্মেলনে গভর্নর জানিয়েছেন। এছাড়া আমরা অন্যান্য পত্রিকার যদি কিছু হেডলাইন দেখতে চাই, যেমন সমকালে যে হেডলাইনটি এসছে শিল্প ও বাণিজ্যে, চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক বাঁচানো যাবে না, সিপিডির আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া আমরা যদি দেখি আরেকটি নিউজ রয়েছে, অনলাইনে সংশোধিত আয়কর রিটার্নও দাখিল করা যাবে। এছাড়া আরও অন্যান্য কিছু পত্রিকায় যদি আমরা দেখতে চাই, যেমন টিবিএসে আরেকটি হেডলাইন এসছে, সেটা হচ্ছে খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তোলায় প্রধান দায়িত্ব অর্থ উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের আরেকটি বিষয় এসছে, যেটি অন্যান্য পত্রিকায় এসছে, আমানতের 87% একটি পরিবারকে দিয়ে দেয়া হয়েছে, কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ, গভর্নর বলেছেন। এছাড়া আমরা যদি এখন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে যাই, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আমাদের যে ইংরেজি পত্রিকা রয়েছে সেটি আমি আপনাদের সুবিধার্থে ইংরেজিতে বলে দিচ্ছি। সিঙ্গার্স নিউ প্ল্যান টু রিডিউস রিলায়েন্স অন ইম্পোর্টস বোস্ট প্রফিটেবিলিটি। এছাড়া আরেকটি নিউজ রয়েছে ব্যাডবিসি নিয়ে, বিএটি টু অ্যাড্রেস পোস্ট বাজেট প্যাকেজিং ইস্যুস। আরেকটি, এই দুইটি তালিকাভুক্ত কোম্পানির খবর জানিয়ে দিলাম। ক্রিপ্টো নিয়ে যদিও আমরা আপনাদেরকে অনেক সময় অনেক তথ্য জানিয়ে রাখি, ক্রিপ্টো নিয়েও একটি নিউজ এসছে, সেটি জানিয়ে দিচ্ছি। ক্রিপ্টো ট্রেডিং বুমস ইন ইন্ডিয়াস স্মলার সিটিজ অ্যাজ জব গ্রোথ অ্যান্ড ইনকামস ডিসঅ্যাপয়েন্ট। আরেকটি কোম্পানির তথ্য রয়েছে, ইউসিবি এসিপ মাইলস্টোনস ইন নিউ অ্যাকাউন্টস। আবার সংশোধিত আকারে বলে দিচ্ছি, ইউসিবি অ্যাচিভস মাইলস্টোন ইন নিউ অ্যাকাউন্টস। আমরা দেখে নিলাম পত্রিকার খবরাখবর। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারের অবস্থান কেমন রয়েছে। আমরা একটু আগে দেখেছি টানা 4 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এছাড়া গত সপ্তাহে ধরলে গত সপ্তাহে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, সেই হিসেবে টানা 5 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কোন কোম্পানিগুলো ভালো অবস্থান রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। এর আগে আরেকটু বলে রাখি, আজ একটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে স্পেসিফিক তথ্য আমরা দেখিয়ে দেব এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা যদি টপ গেইনার দেখি, এখন পর্যন্ত শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড,
প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, তৃতীয় অবস্থানে হচ্ছে RSRM স্টিল, চতুর্থ অবস্থানে রয়েছে এস আলম কোল্ড রোল স্টিলস। দর্শক আপনারা দেখেছেন বেশ কিছু দিন ধরে এস আলম কোল্ড রোল স্টিলস এটি টপ গেইনারে রয়েছে। আমরা এখন দেখে নিব এই এস আলম কোল্ড রোল স্টিলসের কিছু কোম্পানি বিষয়ক তথ্য। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রেখে আমরা প্রতিদিন দেখে থাকি এই কোম্পানিটি টপ গেইনারে স্থান করে নেই। আমরা যদি এখানে কোম্পানিটির প্রাইস গ্রাফ দেখতে চাই গত এক মাসে কি পরিমাণ উত্থান হয়েছে এই কোম্পানিটির, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 10 টাকা থেকে এই শেয়ারের প্রাইস এখন প্রায় 20 টাকার কাছাকাছি চলে গেছে। এছাড়া আমরা যদি গত 2 বছরের হিস্টোরি দেখি এই কোম্পানিটির এস আলম কোল্ড রোল স্টিলস একসময় ফ্লোর প্রাইসে ছিল 33 টাকা 30 পয়সার মতো। এরপরে কিন্তু আমরা আপ ডাউন দেখতে পাচ্ছি। জানুয়ারি পর্যন্তও কিন্তু 10 টাকার নিচে ছিল। এখন দেখা যাচ্ছে সেই কোম্পানিটি আবার 20 টাকার কাছাকাছি চলে গেছে, যদিও 33 টাকা থেকে পতন হয়েছিল। সেই পতন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় 20 টাকার মধ্যে রয়েছে। এছাড়া এই কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে, ব্যাংক থেকে এলসি খুলতে দেওয়া হচ্ছে না, যে কারণে কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না, সেই কারণে উৎপাদন বন্ধ রয়েছে এই কোম্পানিটির যদি আমরা কিছু হিস্টোরি দেখি, যেমন ক্যাশ ডিভিডেন্ড 2023 সালে মাত্র 5% দিয়েছিল, 2022 সালে 5%, 21 সালে 10%। এছাড়া আপনাদেরকে ইপিএস, গত বছরের ইপিএসটা আমরা দেখে দিই 9 মাস শেষে, অর্থাৎ 2024-এর মার্চ কোয়ার্টার পর্যন্ত ইপিএস ছিল 28 পয়সা বেসিক ইপিএস, এবং ডাইলুটেড ইপিএস আমরা এখানে দেখতে পাচ্ছি না। মার্কেট প্রাইস পার শেয়ার ছিল 24 টাকা 7 পয়সা। এক্ষেত্রে আপনাদেরকে স্পন্সর ডিরেক্টরদের কার কত পার্সেন্ট শেয়ার রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিতে যাচ্ছি। এস আলম কোল্ড রোল স্টিল মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2006 সালে। এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির স্পন্সর ডিরেক্টরের কাছে এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এস আলম কোল্ড রোল স্টিলস, এটির স্পন্সর ডিরেক্টরের কাছে এখনও 48.50% শেয়ার রয়েছে। ইনস্টিটিউট তাদের কাছে রয়েছে 34.05%, পাবলিকের কাছে রয়েছে 17.45% শেয়ার। আমরা দেখে নিলাম এই কোম্পানিটির স্পেসিফিক তথ্য। এখন আবার আমরা একটু ঢাকা শেয়ার বাজারে দেখতে চাই। এখন সূচকের কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। একটু আগে আমরা 13 পয়েন্টের মতো বৃদ্ধি পেতে দেখেছি, এখন 9 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, 5276 পয়েন্টে রয়েছে। এছাড়া আমরা টপ ট্রেডে দেখে নিব এখন ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজ ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে রয়েছে আইএফআইসি ব্যাংক। এখন পর্যন্ত আইএফআইসি ব্যাংক লেনদেন হচ্ছে 12 কোটি 27 লাখ টাকার মতো। দ্বিতীয় অবস্থান রয়েছে ফোয়াং ফুড, লেনদেন হচ্ছে 9 কোটি 64 লাখ টাকার মতো। তৃতীয় অবস্থান রয়েছে একটি মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 9 কোটি 41 লাখ টাকার মতো। লাভেলো আইসক্রিম, এটি রয়েছে 9 কোটি 37 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থানে। শাইনপুকুর সিরামিক্স রয়েছে পঞ্চম অবস্থানে, 7 কোটি 48 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্ট্রাকো। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্ট্রাকো কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে রূপান্তর করা হয়েছে। আজ 1% ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ডিভিডেন্ড ডিসবার্স করেছে, যার কারণে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আনা হয়েছে আজ। এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্ট্রাকো এখন পর্যন্ত 7 কোটি 28 লাখ টাকা লেনদেন হচ্ছে। সপ্তম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 6 কোটি 14 লাখ টাকার মতো। বিকন ফার্মা রয়েছে অষ্টম অবস্থানে, লেনদেন হচ্ছে 5 কোটি 82 লাখ টাকার মতো। খান ব্রাদার্স পিপি ওভেন, এই কোম্পানিটি রয়েছে টপ ট্রেডে নবম অবস্থানে, 5 কোটি 82 লাখ টাকা লেনদেন হচ্ছে। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে দশম অবস্থানে, এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 4 কোটি 92 লাখ টাকার মতো। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা ছিল। এখন যদি আমরা শতাংশের দিক থেকে দেখতে চাই, অর্থাৎ টপ গেইনারে কারা রয়েছে এখন সেটা দেখে নিচ্ছি। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে, লেনদেন হচ্ছে 9 কোটি 88 লাখ টাকার মতো। দ্বিতীয় অবস্থানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, 9.77% দর বৃদ্ধি পেয়েছে। RSRM স্টিল 9.70% বৃদ্ধি পেয়েছে। এস আলম কোল্ড রোল স্টিলস 9.69% বৃদ্ধি পেয়েছে। অ্যারামিড সিমেন্ট রয়েছে পঞ্চম অবস্থানে, 9.49% বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথম 5টি কোম্পানি দেখে নিলাম। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখন পর্যন্ত 5.12% দর হারিয়েছে। আইসিবিআই ইসলামিক ব্যাংক এখন পর্যন্ত 3.22% দর হারিয়েছে। উত্তরা ফাইন্যান্স 3.22% দর হারিয়েছে।
এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে টপ লুজারের ৩.03% দর হারিয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে 2.91% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম যে টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান। এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে। এর পাশাপাশি একটু সুযোগ হলে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব যে পির অবস্থান কেমন রয়েছে। ঢাকা শেয়ার বাজারে আজ যদি আমরা দেখি মার্কেট পি, আমরা গতকাল যেটি দেখেছিলাম সেটি ছিল 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থবছরের জন্য। আজ এখন পর্যন্ত আপডেটেড পি যদি আমরা দেখি, মার্কেট পি রয়েছে 9.8, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 5, ব্যাংকিং খাতের পি রয়েছে 6.60%, অর্থাৎ পি রেশিও 10-এর নিচে রয়েছে। সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট 8.90% পি রয়েছে, 8.9, যেটি 10-এর নিচে রয়েছে। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল 10.4, টেক্সটাইল 10.9, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 12.1। অর্থাৎ আমরা যদি দেখি 15-র নিচে পি কাদের রয়েছে যে খাতগুলো, এর মধ্যে রয়েছে সিমেন্ট, টেলিকমিউনিকেশন, ফুড অ্যান্ড অ্যালাইড, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট, ব্যাংক অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার। এবং টোটাল মার্কেট পি এখন রয়েছে মাত্র 9.8, যেখানে বাজার বিশেষজ্ঞরা বলে থাকেন যে মার্কেট পি 15 থেকে 20 খুবই স্বাভাবিক ধরা হয়। সর্বশেষ আপনাদেরকে যদি আমরা খাত ভিত্তিক একটু মুভমেন্ট দেখিয়ে দিই, খাত ভিত্তিকের ক্ষেত্রে এখনও ব্যাংকিং খাতের আধিপত্য রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল, তৃতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল, চতুর্থ অবস্থানে ইঞ্জিনিয়ারিং, পঞ্চম অবস্থানে ফুড অ্যান্ড অ্যালাইড রয়েছে এখন ঢাকা শেয়ার বাজারে। তো দর্শক, আপনারা দেখলেন এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের চুলচেরা বিশ্লেষণ। সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিয়েছি মার্কেট পি, আমরা দেখিয়ে দিয়েছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট, এছাড়া টপ ট্রেড গেইনার লুজার তো রয়েছেই। এর পাশাপাশি আপনাদেরকে পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 229 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,007 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 706 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,740 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 3,914 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,367 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 21 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 147 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 74,602 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,217 পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। মুদ্রার লেনদেন ক্রিপ্টোগ্রাফির দ্বারা সুরক্ষিত হয়। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় এটি নিয়ে প্রথম থেকে নানা আলোচনা, সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন অর্থ ও মুদ্রাবাজার বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে অনেকে মনে করেন ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থায় একসময় বৈপ্লবিক পরিবর্তন আনবে। ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সর্বশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে 88,607 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $1,757 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $2,480 মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $299 বিলিয়ন। টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $142 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন $132 বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $89 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। এবার জানিয়ে দেব বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি। 20 ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্যে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ 26.11 বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম 6 পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ 20.09 মার্কিন ডলার। তবে বাংলাদেশ ব্যাংক গত 5 দিনের হালনাগাদ তথ্য প্রকাশ করলে রিজার্ভ আকারে পরিবর্তন আসতে পারে। জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, নেমে এসেছে এক অঙ্কের ঘরে।
জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি নেমে আসে 9.94%, আগের মাসে যা ছিল 10.89%। তবে গেল মাসে গড় মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে উন্নীত হয়েছে 9.32%। ডিসেম্বরও ছিল 9.26%। এদিকে গেল জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে নেমে এসেছে 10.72%। আগের মাস ডিসেম্বরে যা ছিল 12.9%। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তবে শেষ পর্যন্ত কিছু ব্যাংক বন্ধ করতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতির পুনর্কৌশল নির্ধারণের জন্য টাস্কফোর্সের সুপারিশ নিয়ে সিপিডির দুদিনব্যাপী কনফারেন্স শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতি বিষয়ে গঠিত টাস্কফোর্সের সদস্যরা সহ আরও অনেকে। শিক্ষা বৈষম্য, বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়ন সাধনে নানা ধরনের সুপারিশমালা তুলে ধরেন বক্তারা। বিস্তারিত জানিয়েছেন নাহিদ সিরাজি নিম্মি। ছোট আছে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কনফারেন্স। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট বক্তারা অন্তর্বর্তী সরকারের দ্রুত বাস্তবায়নের জন্য মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কিছু সুপারিশমালা উপস্থাপন করেন। 12-13 বছরে সেটা নিয়ে কোনো কাজ হয়নি। টাস্কফোর্সের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিডি জবসের সিইও ফাহিম মাসরুর। তুলে ধরেন শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সুপারিশমালা। এখন কিন্তু আসলে জব মার্কেটটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বিকজ অফ দ্য এআই অ্যান্ড আদার থিংস। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এনাফ লোক নাই। এক্সপোর্ট মার্কেটে যদি আমরা ফ্যাক্টরিগুলো গ্রিন টেকনোলজিতে অ্যাডাপ্ট না করে, বাংলাদেশের এক্সপোর্ট উইল বি সিরিয়াসলি হার্ড। ব্যাংকিং খাতের নানান সমস্যা উঠে আসে আলোচনায়। সুপারিশ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। একজন ব্যক্তিকে কত পর্যন্ত ঋণ দেওয়া যাবে একটা লিমিট দেওয়া আছে। আমরা দেখি যে প্রায় সেটা কিন্তু লিমিটটা ক্রস করে যায়, অর্থাৎ কিনা নিয়মের ব্যত্যয় ঘটানো হয়ে থাকে। এগুলো পুরোপুরি বন্ধ করতে হবে। ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তুলে ধরেন ব্যাংক খাত নিয়ে কিছু পরিকল্পনা। আমরা চেষ্টা করছি ব্যাংকগুলোকে গুড গভর্নেন্স এর মাধ্যমে আবার পুনর্বাসন করার সম্ভব কিনা সেটা দেখতে হবে। সব ব্যাংকই যে বেঁচে যাবে তা নয়, এটাও সত্যি কথা। কিছু কিছু ব্যাংক যেগুলো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রচেষ্টা সত্ত্বেও হয়তো হবে না। হস্তক্ষেপ ও প্রভাবমুক্তভাবে সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ ব্যাংককে সক্ষম করে গড়ে তোলার জোর দেন গভর্নর। ইনফ্লেশনের যে বর্তমান অবস্থা, হ্যাঁ কিছুটা কমেছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে সেজন্য সরকার সচেষ্ট। মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের অস্থিতিশীলতায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে 8 থেকে 7% ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার কথা জানান সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সারা বছর বাজারে অস্থিতিশীলতা কম বেশি থাকলেও রমজানে সে মাত্রা বাড়ে দ্বিগুণ। এতে কেনাকাটায় হাঁসফাঁস অবস্থা জনগণের। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নির্ধারিত হয়েছে করণীয়। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নিরলসভাবে চাল, ডাল, চিনির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জানান, রমজানে যেন নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। রোজা ছাড়াও মানুষের যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করতে মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেব। ব্যবসায়ীরা বিশেষ করে বাড়ির, কারণ শুধু তাদের ঢাকা শহর তো না, অন্য জায়গাও তো সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে। এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। সেটা উই এগ্রি এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য
1% কমেছে, কতবার 1 পয়েন্ট কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে। এক্সপেক্ট করছি যে রোজার পরে যদি আমি 7-8-ও নিয়ে যেতে পারি, আমার জন্য একটা হিসাব। আর জুনের দিকে আমরা এক্সপেক্ট করছি বাজেটে একটা প্রজেকশন থাকবে। বিস্কুটে ভ্যাট কমেছে, আরও অনেক পণ্যের উপরে ভ্যাট কমানোর পরিকল্পনার কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আরও 2-1টা পণ্যের কথা আমাকে বলছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর অটোমোবাইলস খাত নিয়ে আমরা কথা বলবো এসিআই মোটরস এর এমডি এন্ড সিইও ডক্টর FH আনসারীর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।